হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো নেভারহুডের একটা থিওরামস। তো চলো নেভারহুডের থিওরামসটা কি বলছে সেটা আগে দেখি। তো লেট সি বিলংস টু আর দ্য ইউনিয়ন অফ টু নেভারহুডস অফ সি ইজ অ্যান নেভারহুড অফ সি। তো এই ডেফিনেশন গুলো তোমরা বা থিওরামস গুলো পড়লে হয়তো বুঝতে পারবে না, আমি তোমাদের একটা একটা করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। তো প্রথমে এখানে কি বলছে যে নেভারহুড, দুটো নেভারহুড। আচ্ছা, এখানে সি দুটো হবে না এক্স দুটো হবে? এক্স দুটো হবে। কেন এক্স দুটো হবে? তার একটাই কারণ, হচ্ছে কি, এখানে নেভারহুড বলা হচ্ছে। আর নেভারহুড কার হয়? কি পয়েন্টের হয়? পয়েন্টের তো নেভারহুড হয় না, নেভারহুড হয় সেটের। তো এখানে এক্স দুটো হবে, তার মানে কি এক্স, এক্স সি এর জন্য নেভারহুড। এক্স টু, এটা কি হচ্ছে যে সি এর জন্য নেভারহুড। তাহলে এক্স ওয়ান ইউনিয়ন এক্স টু, এটা কার জন্য নেভারহুড হবে? এটা সি এর জন্য নেভারহুড হবে। মানে এক্স ওয়ান নেভারহুড কার জন্য? সি এর জন্য। এক্স টু নেভারহুড কার জন্য? সি এর জন্য। তাহলে এক্স ওয়ান ইউনিয়ন এক্স টু ও নেভারহুড হবে। তো এটা হচ্ছে আমাদের থিওরাম। তাহলে দেখো, আমাদের প্রুফটা কি করতে হবে সেটা আগে বুঝে নাও। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়ান সাবসেট এ ওয়ান কমা বি ওয়ান, এটা লিখতে পারি সি বিলংস টু এটা। কেন এটা লিখতে পারি? কারণ এটা নেবারহুড। এক্সট্রা কি এনবিডি, এক্সট্রা এনবিডি। আচ্ছা, আবার আমরা লিখতে পারি এক্স টু এ টু বি টু সি বিলংস টু এ, এটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? তার একটাই কারণ, এক্স টু হচ্ছে কি এক্স টু এনবিডি, এক্স টু আমাদের এনবিডি, তাই আমরা লিখতে পারবো। তো চলো আগে ডেফিনেশনটা সুন্দরভাবে লিখে নিই, তারপর মানে ডেফিনেশন থেকে কিছু কথা আমরা লিখে নিই, তারপরে বাকিটা পরে দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট লেট এক্স ওয়ান সাবসেট আর। তাহলে এক্স ওয়ানটা কার সাবসেট হবে? আর এর সাবসেট হবে। এক্স ওয়ান সাবসেট আর অ্যান্ড এক্স টু সাবসেট আর এনবিডি অফ সি। তাহলে যে এক্স ওয়ান আর এক্স টুটা হচ্ছে তোমার নেভারহুড অফ সি। সি পয়েন্ট, তোমরা সি পয়েন্টটা লিখে দিতে পারো যে সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টের, তাহলে এক্স ওয়ান আর এক্স টু নেভারহুড হচ্ছে কার? সি পয়েন্টের। দেন দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, ইন্টারভাল কি কি হবে? এ ওয়ান বি ওয়ান একটা ইন্টারভাল নিলাম, অ্যান্ড এ টু আর বি টু একটা ইন্টারভাল নিলাম। তাহলে যে এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, এটা আমি কোথা থেকে বলতে পারছি? বাই ডেফিনেশন। কিসের ডেফিনেশন? নেভারহুডের ডেফিনেশন। such that such that C belongs to A1 A2, such that A2, sorry A2 না, B1 প্রথমটার জন্য সাবসেট X1, and আমি লিখতে পারি C belongs to A1 B1, sorry B2 A2 সাবসেট X2, এটা লিখতে পারি। এইবার এতটুকু তো আমরা ডেফিনেশন অনুযায়ী লিখতে পারলাম, তবে পরীক্ষা হলে তোমাকে এতটুকু লিখতেই হবে। এইবার বাকিটা আমাদের প্রুভ করার জন্য আলাদা আলাদা প্রসেস অবলম্বন করতে হবে। তো এইটুকু ডেফিনেশন আমাদের কমপ্লিট, বাকি আমরা প্রসেস ইউজ করবো এখন। তো দেখো, দেন আমি এখানে একটা জিনিস লিখছি, সেটা তোমরা বুঝতে পারছো না? দেখো তো, সেটা হচ্ছে কি A1 লেস দেন B1, কমা A2 less than B2, and A1 less than B2, এখানে A অন করো, A1 আর কমা A2 less than B2। তাহলে এটা সর্বদা হবে। দেখো এটা কেন হলো, তার রিজনটা তোমাদের আমি লিখে দিচ্ছি। তার রিজনটা হচ্ছে কি, ধরো না এটা এটা হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট, আমাদের নির্দিষ্ট পয়েন্ট, একে ঘিরে আমি একটা ইন্টারভাল নিলাম। তাহলে ইন্টারভাল নিলে কিছুটা আমাকে এইদিকে নিতে হবে, কিছুটা আমাকে এদিকে নিতে হবে, তবেই সেটা কিন্তু ইন্টারভাল তৈরি হবে। তাহলে ইন্টারভাল তৈরি করতে, ইন্টারভাল আমি একটা নিচ্ছি। তাহলে যদি আমি একটা ইন্টারভাল নিই, তাহলে
আমি এটা নিলাম A1 আর B1, আমি একটা ইন্টারভ্যাল নিলাম। এবার আমি যদি আর একটা ইন্টারভ্যাল নিই, তাহলে এই পয়েন্টকে ঘিরে নিতে হবে, এই পয়েন্টকে থাকতে হবে। তার মানে কি আমাকে এইখানে একটা নিতে হবে আর এখানে একটা নিতে হবে। আমি এইখানে নিতে পারি না, এখানে এসে নিতে পারি না। তাহলে এটা হবে কি A1, আর এটা হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে তোমার A2, আর এটা হচ্ছে তোমার B2। তাহলে তোমরাই বলো A1 আর A2 সর্বদা এদিকে থাকবে, আর B1 আর B2 সর্বদা এদিকে থাকবে। তাহলে এইদিকে নাম্বারগুলো আমাদের কি ছোট, এইদিকে যে নাম্বার আছে তাহলে এই নাম্বারগুলো ছোট, আর এইদিকে যে রিয়েল নাম্বারগুলো আছে এইদিকে নাম্বারগুলো বড়, তাই না? এখানে হয়তো 0 থেকে শুরু হলো, এটা হচ্ছে 1, এটা হয়তো তোমার 2, এরপর হয়তো 3। তাহলে এইদিকে নাম্বারগুলো বড়, এইদিকে নাম্বারগুলো আমাদের ছোট। তো এই কারণে এ ওয়ান আর এ টু সর্বদা বি ওয়ান আর বি টু হবে। তো আশা করি এটা কেন লিখলাম বুঝতে পেরেছো। এখানে আমাদের ইন্টারভালের ম্যাক্সিমাম আর মিনিমাম নিতে হবে। কেন ম্যাক্সিমাম আর মিনিমাম নিতে হবে সেটা বুঝো। তাহলে প্রথমে আমরা লেট ধরে নিচ্ছি যে এ সমান থ্রি সমান সমান মিনিমাম মিনিমাম হচ্ছে A1, A2 and B3 ম্যাক্সিমাম B1 আর B2। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে A3 সমান হচ্ছে মিনিমাম, B3 সমান ম্যাক্সিমাম। এবার ম্যাক্সিমাম আর মিনিমামটা কেন হলো শোনো। দেখো এখানে আমি তোমাদের ছোট্ট করে বোঝাচ্ছি। আচ্ছা এইখানে না, এই জায়গাগুলো আমি মুছে দিচ্ছি, যে আমি এইখানে বোঝাচ্ছি। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে, কারণ আমরা ইন্টারভালের অনেকবারই কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম নেব। তো দেখো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট সি, একে ঘিরে আমি একটা ইন্টারভাল নিয়েছি A1, আর একে ঘিরে একটা নিয়েছি, এটা হচ্ছে তোমার A2, আর এখানে হচ্ছে তোমার B1, এটা হচ্ছে B2। এটা ইন্টারভাল আর একটা হয়, সেটা হচ্ছে কি এখানে সি। তাহলে এখানে নিয়ে নিলাম আমি কি A2, B2, আর এটা নিয়ে নিলাম আমি A1, B1। তোমরা এটা অথবা এটা, একে তোমরা কনসেপ্টটা বুঝতে পারো। তো আমি এই দুটোই মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাকে আমি নাম্বারের সাহায্যে কনসেপ্টটা বোঝাচ্ছি। এক্স ওয়ান নিচ্ছি কত 0,2, x2 নিচ্ছি আমি 0,3। এবার সি পয়েন্টে নিচ্ছি 1। তো তোমরা বলো এই যে 0,2 আর 0,3 এই সেটের মধ্যে 1 পয়েন্টটা আছে না নেই? তাহলে দুটো যে সেট, সেই দুটো সেটের কিন্তু মাঝে তোমার 1 পয়েন্টটা আছে। তোমাকে এইভাবে ডেফিনেশন অনুযায়ী তোমাকে সেটটা নিতে হবে। তো আমি শুধু কনসেপ্টটা বোঝাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের 0, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, আর এটা হচ্ছে আমাদের 3। তাহলে এইদিকে ডট ডট, এটা হচ্ছে রিয়েল লাইন, এদিকে ডট ডট চলবে। তো আমি আপাতত এই জায়গাটাকে মুছে দিচ্ছি কারণ আমার একটু বড় জায়গা লাগবে। 1 কে ঘিরে আমি একটা ইন্টারভাল নিলাম, সেটা কত হলো 0.5, আর এখানে নিলাম 1.5। তাহলে 0.5, 1.5। তাহলে এটা হচ্ছে কি A1, B1, এটা এটা আমি নিলাম। আরেকটা আমি ইন্টারভাল নিচ্ছি A2, B2। তাহলে এটা 0.6, আর মানে A2 B2টা কার জন্য, x2 এর জন্য। তারপরে এটা হবে 1.6। তাহলে এই দুটো ইন্টারভাল নিচ্ছি। আচ্ছা খেয়াল করো তো 0.5 এর থেকে ছোট কে 0.6, ভালো করে দাও 0 পয়েন্ট এখানে না করে 0.6 এর থেকে বড় কে 0.5, সর্বদা বড়। তো দেখো যখন আমরা ছোট যখন আমরা ছোট ইন্টারভাল নিচ্ছি, মানে নাম্বারটা যখন আমরা ছোট নিচ্ছি, তখন ইন্টারভালটা তোমার এইটা মনে করছি। তাহলে এই ইন্টারভালটা এইদিকে আসছে, এই ইন্টারভালটা এইদিকে আসছে আমাদের, এইদিকে ইন্টারভালটা আসছে। তো এইদিকে আসলে ইন্টারভালটা কি হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে না, বড় হচ্ছে। এদিকে যত আসবে ইন্টারভালটা তত বড় হবে। এইদিকে যত যাচ্ছে, এদিকে যদি যায় তাহলে ইন্টারভালটা কি হবে, এই পয়েন্টের সাপেক্ষে, এই যে পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে এইদিকে যদি যায় তাহলে সেটা বড়, আর এটা যদি কাছাকাছি আসে তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এটা কি হবে, ছোট হবে।
তো এই জন্য আমরা মিনিমাম নিচ্ছি। মিনিমাম যখন নেব তখন সেই পয়েন্টে এই ইন্টারভালটা এই দিকে যাবে। এবার মিনিমাম যদি আমি ম্যাক্সিমাম নিতাম তাহলে এই দিকে আসতো, আর এই দিকে যদি আসতো এটা এই দিকে আসতো। যদি আমরা মিনিমাম এটাকে যদি আমরা A1 আর A2 এটাকে যদি আমরা ম্যাক্সিমাম নিতাম তাহলে এটা এই দিকে আমাদের আসতো। তাহলে এই দিকে যদি আসতো তাহলে কি হতো, ইন্টারভালটা ছোট হয়ে যেত। ইন্টারভালটা ছোট হয়ে যেত, যেহেতু ছোট হয়ে যেত তার জন্য আমরা এখানে তোমার কি নিই, A1 A2 মিনিমাম নিই। A1 আর A2 এটা আমরা মিনিমাম নিই। তাহলে মিনিমাম কেন নিই আশা করি বোঝা গিয়েছে। এবার দেখো আরেকটা জিনিস, যে 1.5 এর থেকে কিন্তু 1.6 বড়। তার মানে যখন আমরা B1 আর B2 এটা ম্যাক্সিমাম নিচ্ছি, যখন ম্যাক্সিমাম নিচ্ছি তখন এই ইন্টারভালটা এদিকে যাবে, ইন্টারভালটা এদিকে যাবে। আচ্ছা, ইন্টারভালটা যদি এদিকে যায় তাহলে পয়েন্টের থেকে সেই ইন্টারভালটা বড় হবে, মানে এখন যে ইন্টারভালটা আছে তার থেকে ডিস্টেন্স কি হবে, বড় হবে। তো এই জন্য আমরা B1 আর B2টা কি নিই, ম্যাক্সিমাম নিই। তো এইবার তো এটা ছিল আমাদের কনসেপ্ট কি, যে ম্যাক্সিমাম আর মিনিমাম। এই ম্যাক্সিমাম আর মিনিমাম লিখার পর তোমরা এটা রাফ খাতায় লিখে নিতে পারো যে কেন ম্যাক্সিমাম আর মিনিমাম নিলে, আমি সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার বাকিটা, এবার ম্যাক্সিমাম মিনিমাম এইগুলো তোমরা একটু সাইডে লিখবে শুধু কনসেপ্টের জন্য। এবার ম্যাক্সিমাম মিনিমাম লিখার পর উই নো আমরা কি জানি, আমরা এটা জানি যে A1 কমা B1 এটা সাবসেট কার, এক্স এর। এটা বাই ডেফিনেশন অনুযায়ী জানি। তাহলে X1 এর, আচ্ছা তাহলে X1 এর জন্য যদি এটা সাবসেট হয় তাহলে যদি ইউনিয়ন মানে কি, আমরা যোগ করছি, তাহলে তার জন্য অবশ্যই সাবসেট হবে। তাহলে আবার A2 কমা B2, তাহলে এটা সাবসেট কার, X2, তাহলে অবশ্যই এটা X1 এর জন্য সাবসেট হবে। এটা তো আরো তো অ্যাড হচ্ছে। দেখো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, X1 ইকুয়াল টু 1 2 3 এটা। এবার X2 হচ্ছে তোমার 1 5 6 7, মনে করো, ধরো না একটা ম্যাচ করছে না। এবার X1 এর যদি আমি একটা সাবসেট লিখে নিই, তাহলে X1 এর আমি একটা সাবসেট লিখছি A, তাহলে A সমান আমি লিখলাম 1 2। তাহলে সাবসেট সাবসেট কি, X1 এর সাবসেট X1 এর। তাহলে তোমরা হিসাব করে বলো তো, X1 ইউনিয়ন X2। এবার নাম্বার তো আমার অ্যাড হচ্ছে, তাহলে X1 এর নাম্বার গুলো কি কি আছে আমাদের, 1 2 3, তার সাথে আমার অ্যাড হচ্ছে কত, 5 6 7, তাহলে এটা আমার অ্যাড হচ্ছে। তাহলে এটা কি সাবসেট হবে না, অবশ্যই হবে। যেহেতু নাম্বারটা অ্যাড হচ্ছে তাহলে একটার জন্য যেহেতু সাবসেট, কারণ এই নাম্বার গুলো তো থেকেই যাবে, অ্যাড হচ্ছে যেহেতু, তাহলে এই নাম্বার গুলো থেকে যাবে। তাহলে এই নাম্বারের জন্য যে সাবসেট, এই নাম্বারের জন্য সাবসেট, তাহলে এর সাথে অন্য কোনো নাম্বার চলে আসলেও তোমার এটা সাবসেটই থাকবে, কোনো অসুবিধা নেই। যদি না থাকতো তবুও সাবসেট হতো, এবার চলে এসেছে তো আরো ভালোভাবে সাবসেট হবে। তো এইটা হচ্ছে ফান্ডা। তো এটা হলো। এবার A1 কমা B1 ইউনিয়ন A2 কমা B2 সাবসেট। দেখো X1 X2 ইউনিয়ন X1, বা তোমরা একে লিখতে পারো যে X1 ইউনিয়ন X2, কোনো পার্থক্য নেই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে X1 ইউনিয়ন X2, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি, A3 কমা B3 সাবসেট X1 ইউনিয়ন X2। তাহলে আমরা লাস্ট লাইন লিখবো, X1 ইউনিয়ন X2 ইজ নেভারহুড নে বা নেভারহুড না লিখে একবারই লিখে দিচ্ছি NBD। তাহলে NBD অফ সি। তো আশা করি তোমরা এই থিওরামসটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, আমি তোমাদের